আজকে আমরা অনসাইট অপটিমাইজেশনের পার্ট 2-তে যে বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হয়নি অর্থাৎ সাইট ম্যাপ নিয়ে আলোচনা করব। তো সাইট ম্যাপ কি জিনিস? সাইট ম্যাপ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কোথায় কি আছে না আছে তার একটা লিস্ট। ওই সাইট ম্যাপটা দিয়ে যেটা হয় যে সাইট ম্যাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউজার সাইট ম্যাপ আর একটা হচ্ছে রোবটস সাইট ম্যাপ। মানে একটা হচ্ছে ভিজিটর এসেও সেই ভিজিটর আপনার ওয়েবসাইটে কোথায় কি আছে না আছে সেটার একটা লিস্ট দেখা, সেটা হচ্ছে ইউজার সাইট ম্যাপ। ওকে, যেমন আমি যদি একটু যাই moz.com এ দেখি আছে কিনা, থাকতে পারে। তো কিছু কিছু থাকে যে সাইট ম্যাপ থাকে কিছু কিছু সাইটের ইউজারদের জন্য, আর কিছু কিছু থাকে হচ্ছে রোবটসের জন্য। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে কি ইউজারদের সাইট ম্যাপ, অর্থাৎ তাদের এখানে এসে কি করছে যে ভিজিটররা কোথায় কি আছে না আছে তার একটা লিস্ট সহজে খুঁজে নিতে পারছে এবং ইজিলি ব্রাউজ করতে পারছে। তো এটা হচ্ছে ভিজিটরের সুবিধার জন্য। একইভাবে একটা ওয়েবসাইটের যখন একটা ক্রাউলার আসে, সার্চ ইঞ্জিনে একটা বট আসে, তখন সেই ক্রাউলারও যেন খুব ইজিলি আপনার কোথায় কি আছে তার একটা লিস্ট পেয়ে যায়, সেটার জন্য একটা সাইট ম্যাপ তৈরি করতে হয়। এবং সেই সাইট ম্যাপের যতগুলো আপনার পেজ বা পোস্ট যাই থাকবে, এইগুলো যখন সে লিস্ট পাবে পুরো ওয়েবসাইটটাকে, তখন সেই সাইট ম্যাপের পাওয়া সকল লিঙ্ক বা পেজগুলোকে সে একবারে ইন্ডেক্সে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাও মোটামুটি কি হবে, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সের বিষয়টাও মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে এক্সএমএল সাইট ম্যাপ বলে একটা কথা আছে, যে সাইট ম্যাপটা সাধারণত যেটা হয় অটোমেটিক্যালি আপডেট হয়। অর্থাৎ আপনি আজকে নতুন একটা আর্টিকেল পাবলিশ করলেন, এই নতুন লিঙ্কটা কি হয় সাইট ম্যাপে অ্যাড হয়ে যায়। তো কোনো কারণে যদি আপনার লিঙ্কটা ইন্ডেক্স নাও হয়, তো সেই সাইট ম্যাপের লিস্টে যেহেতু অ্যাড হয়ে যায়, তখন ওই কি বলে সার্চ ইঞ্জিন রোবটস যখন আপনার সাইটে আসে, তখন ওই সাইট ম্যাপের লিস্টে কিন্তু লেটেস্ট পোস্টটা পায়। সো সেখান থেকেও কিন্তু ইন্ডেক্স হওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, এখন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজারদের সাইট ম্যাপ, আর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রোবটসের জন্য যে সাইট ম্যাপটা, সেটার জন্য একটু দেখি অন্য কোনো একটা সাইট বা এই সাইটে। তো এই সাইট ম্যাপ যেটা হয় এক্সএমএল সাইট ম্যাপ, অর্থাৎ আমরা যেটা করতে পারি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা দুইটা ফরম্যাটে ট্রাই করে দেখতে পারি। যেমন sitemap.xml, অর্থাৎ ধরেন abc.com/sitemap.xml এই ফরম্যাটেও থাকতে পারে, অথবা এই ফরম্যাটেও থাকতে পারে sitemap তারপর হচ্ছে _index.xml। ঠিক আছে, আরো বিভিন্ন ফরম্যাটে থাকে। তো এই দুটো হচ্ছে কমন ফরম্যাট, তো এইভাবে দেখতে পাওয়া যায়। তো সাধারণত এগুলি হয় যেটা আপনার প্লাগইনস এর মাধ্যমে, আমরা এই যে যেমন এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইয়োস্ট প্লাগইনস এর মাধ্যমে এই সাইট ম্যাপটা জেনারেট করা হয়েছে। আর এছাড়া সাইট ম্যাপ জেনারেট করার জন্য জেনারেটরও আছে, অর্থাৎ বিভিন্নভাবে আমরা সাইট ম্যাপ কি করতে পারি, আমরা পেতে পারি। তো এখন আমাদের কাজ যেটা, এই সাইট ম্যাপটা কিভাবে আমরা সেটাকে জেনারেট করব সেটা হচ্ছে প্রশ্ন। তো সাইট ম্যাপটা সাধারণত যেটা হয় আমাদের সিএমএস প্ল্যাটফর্ম যেগুলো, অর্থাৎ যেমন ওয়ার্ডপ্রেস যেরকম, বিশেষ করে এগুলোতে সাইট ম্যাপটা যেটা করা যায় প্লাগইনসের মাধ্যমে, সেটাকে সাধারণত সবচেয়ে সহজ পদ্ধতি প্লাগইনসের মাধ্যমে সাইট ম্যাপ সেখানে জেনারেট করা। আর যেটা নন সিএমএস প্ল্যাটফর্ম, সেখানে আমাদের তো আর প্লাগইনসের মাধ্যমে হবে না, সেখানে আমাদের যেটা করতে হবে সরাসরি এইচটিএমএল ফাইল আপ করতে হবে। তো চলুন আগে আমরা নন সিএমএস যেটা, সেটা আগে দেখি যে যদি নন সিএমএস হয় সেই ক্ষেত্রে সাইট ম্যাপটা কি করতে হবে। তো সাধারণত সেই জন্য আমরা যেটা করতে পারি, সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা লিখবো সাইট ম্যাপ জেনারেটর। তো সাইট ম্যাপ জেনারেটর লিখলেই আপনার সবচেয়ে জনপ্রিয় যে সাইটটা আছে xml-sitemaps.com, এই ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটে যাবো, এই ওয়েবসাইটে যাবার পরে আপনার ওয়েবসাইট যেটা থাকবে সেই ওয়েবসাইটটা আমাদের কি করতে হবে, সেখানে দিতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি এরকম করি যে কোনো একটা ওয়েবসাইট কে অ্যাড করতে চাই, যেমন ধরেন আমি দিলাম
ছোট্ট একটা ওয়েবসাইট দিব, কারণ বড় ওয়েবসাইট হলে আমার এটা জেনারেট করতে অনেক টাইম লাগতে পারে। তো আমি ডামি হিসেবে আপাতত যেটা করব, এই মাত্র ইনস্টল করা যে সাইটটা, এটাকে আপাতত আমরা ট্রাই করে দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। যদিও এটাতে কোনো কিছুই নাই, পোস্ট নাই, কিছু নাই আপাতত, তারপরে এটা দিয়ে ট্রাই করে দেখি। তো এখানে আসবো, এখানে এসে কি করতে হবে, লিঙ্কটা দিতে হবে, ইউআরএল লিঙ্কটা এখানে দিতে হবে। ফ্রিকোয়েন্সিটা আমরা এখান থেকে আমরা দিতে পারি, অলওয়েজ সিলেক্ট করতে পারি, অলওয়েজ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রায়োরিটি অটোমেটিক্যালি ক্যালকুলেট দিয়ে দিতে পারি, বা আমরা চাইলে নানও রাখতে পারি। এরপরে আমরা যেটা করব, আমরা স্টার্টে ক্লিক করব। সে কিছুটা সময় নিতে পারে, তো এটা ডিপেন্ড করবে আপনার সাইটের যে পেজের সংখ্যা, সেটার উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা, হ্যাঁ, আমাদের সাইটটা যেহেতু মানে আমরা সাইটটা একেবারেই নতুন একটা সাইট, দ্যাটস ওয়াই এটা জেনারেট হতে একদম সময় লাগে নাই, কিন্তু পুরাতন হলে একটু সময় লাগতে পারে। তো দেখেন, সে আপনাকে কি করেছে, অলরেডি আপনার জন্য একটা সাইট ম্যাপ ফাইল ক্রিয়েট করেছে XML, এবং সে বলছে যে ডাউনলোড দ্য সাইট ম্যাপ ফাইল ফ্রম হিয়ার। সো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে সে কি করবে, আমাদের সাইট ম্যাপের যে ফাইলটা আছে এটা এই যে ডাউনলোড করে ফেলেছে। এখানে এই হিয়ারে ক্লিক করে আমি ডাউনলোড করেছি। এখন বলতেছে যে এই ফাইলটা কি করতে হবে আমাদেরকে, আমাদের যে সাইট আছে সেই সাইটের যে সি প্যানেল আছে, সেই সি প্যানেলে গিয়ে, অর্থাৎ ডোমেইনের যে রুট ফোল্ডারটা থাকবে, সেই রুট ফোল্ডারে গিয়ে কি করতে হবে, আমার এই sitemap.xml এর যে ফাইলটা, এটা কি করতে হবে, আপ করতে হবে। ওকে, এই ফাইলটা কি করতে হবে, আপলোড করতে হবে। সো যদি এক্সিস্টিং ফাইল অলরেডি sitemap.xml থেকে থাকে, তাহলে সেটার উপরে কি হবে, এটা রিপ্লেস হবে। ওকে, তো এটার মধ্যে রিপ্লেস হবে। ওকে, আচ্ছা, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আছে আপনার, যদি একটু যাই হয়তো বা আমরা দেখতে পাবো, একটু ক্লিক করে দেখি কি আছে এটার ভিতরে। এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার, আমরা ফাইলটাকে, আচ্ছা, নোটপ্যাড দিয়ে ট্রাই করে দেখি কি আছে এখানে। এরকম একটা কোড দেয়া আছে, যেটাকে আমরা অর্থাৎ এখানে দেয়া থাকবে, লিস্ট দেয়া থাকবে, হ্যাঁ, যে কি কি পেজের কি পেজ আছে সেটার একটা লিস্ট তৈরি হবে। যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পেজ আছে, সেটা কবে, কত তারিখে লাস্ট মডিফাইড হয়েছে, কবে, হ্যাঁ, 2 তারিখ, 5 মাস, এরকম কি করা হচ্ছে, তারিখ ওয়াইজ, এবং প্রায়োরিটি কত, ঠিক আছে, এরকম ভাবে চেঞ্জেস ফ্রিকোয়েন্সি, অলওয়েজ ইত্যাদি আছে। টোটালি আপনার ওয়েবসাইটে যদি 100টা পেজ থাকে, 100টা পেজেরই ঠিক একইভাবে সে লিস্ট তৈরি করে রাখবে। ওকে, তো যাই হোক, এইভাবে সে কি করবে, আমাকে এখন এই ফাইলটা আমার ডোমেইনের রুট ফোল্ডারে আপ করতে হবে। আমরা এখন কি করতেছি, নন সিএমএস প্ল্যাটফর্মের কথা আমরা কাজ করছি, যেটা সব ক্ষেত্রেই কমন। তো যাই হোক, আমাকে আপ করতে হবে। সো এবং আপ করার পরে যেটা করতে হবে, ডেফিনেটলি এটা যে নামে আছে sitemap.xml, এই নামেই থাকতে হবে, এটাকে কোনোভাবেই রিনেম করা যাবে না। সো এটাকে আপ করবো। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কোথায় আপ করবো, এটা আমি একটা পিকচারের মাধ্যমে দেখাই আপনাদেরকে যে আপ করবেন কিভাবে, কোথায়। তো যেহেতু আমরা নন সিএমএস প্ল্যাটফর্মে, আমাদের যেটা করতে হবে, FTP সফটওয়্যার, ফাইল ট্রান্সফার প্রোটোকল যে সফটওয়্যার আমাদের কি করা থাকতে হবে, পিসিতে ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করার পরে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের বা পাশটা থাকে সাধারণত আমার কম্পিউটারের ফাইল থাকে, আর ডান পাশে কি থাকে, আমার সাইটের ডেটাবেজের ফাইলটা। জাস্ট ওখান থেকে কি করতে হবে, আমার sitemap.xml এর যে ফাইলটা আমার পিসিতে থাকবে, যেটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফোল্ডার থেকে, বা আমরা ডেস্কটপে রাখতে পারি, সেখান থেকে আমি কি করব, সেখান থেকে সেটাকে রাইট ক্লিক করে কি করব, আপ করে কোথায় নিয়ে আসবো, আমার এই পাবলিক HTML এর যে রুট ফোল্ডার, যেটাকে রুট ডোমেইন বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে ডোমেইনে আপলোড করতে বলতেছে কোথায়, রুট ডোমেইন ফোল্ডারে। তো আমার রুট ডোমেইন ফোল্ডারটা হচ্ছে এই জায়গাটাতে। ওকে, তার মানে এই ফাইলটা কোথায় নিয়ে আসতে হবে, এখানে এনে আপ করতে হবে বা ছেড়ে দিতে হবে। তাহলে আমার কি হলো, হয়ে গেল। এরপর আমাকে এটা সেভ করতে হবে। আচ্ছা, তো সেভ করলাম। সেভ করার ফলে কি হবে, এটা আমার তাহলে কোথায় জমা হলো, আমার FTP সফটওয়্যার মাধ্যমে, ফাইল ট্রান্সফার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার মাধ্যমে আমার সার্ভারে জমা হয়ে গেল। সো এইবার আমার সার্ভারে যেহেতু জমা হয়েছে এবং সেভ করেছি, আমি আপ করেছি, এবার আমি যেটা হবে, আমি আমার ওয়েবসাইটে অটোমেটিক্যালি এরকম একটা লিঙ্ক জেনারেট হবে। ধরেন abc.com/sitemap.xml, এরকম একটা কি হবে, লিঙ্ক জেনারেট হবে। এবং সেই লিঙ্কে যদি আমি যাই, গেলে কি হবে, আমার একটা সাইটম্যাপ
আমি পাবো। ওই লিঙ্কে গেলে এদের মতো, এই যে এদের সাইটে যেমন গেলাম একটা এই যে সাইট ম্যাপ পাচ্ছি, সাইট ম্যাপের ইউআরএল গুলো পাচ্ছি ঠিক একইভাবে আমরা আমাদেরটাও পাবো। ওকে, এই লিঙ্কটা তখন অ্যাভেলেবেল হবে, কিন্তু এটা কিন্তু এখন হয়তোবা অ্যাভেলেবেল না। ঠিক আছে, কেন আমরা এই মুহূর্তে আপ করি নাই আমাদের সাইটে। আচ্ছা, এবং তাহলে আমাদের কাজ কি, নন সিএমএস প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমরা এই ফাইলটা যেটা ডাউনলোড করছি সেটা আপ করব আমাদের রুট ফোল্ডারে। আপ করার পরে যেটা হবে, আপনার ওই লিঙ্কটা তখন অ্যাভেলেবেল হবে আপনার সাইটে। এখন ব্যাপার হচ্ছে যে সাইটে অ্যাভেলেবেল হলেই হবে না, এখন এটা গুগলের কাছেও অ্যাভেলেবেল হইতে হবে। তো গুগলের কাছে অ্যাভেলেবেল হওয়ার জন্য যেটা করতে হবে, অবশ্যই গুগলের ওয়েব মাস্টার টুল, গুগল ওয়েব মাস্টার টুলে আপনাদেরকে যেতে হবে, ওয়েব মাস্টার টুলে লগ ইন করতে হবে। সো ওয়েব মাস্টার টুলে আমাদের লগ ইন করার পর, আমরা যারা ওয়েব মাস্টার টুলে ক্লাস করি, আমরা পরবর্তীতে জানতে পারবো যে ওয়েব মাস্টার টুলের এই পার্টটাতে কিভাবে আসা যাবে, সেই বিষয়টা আমরা জানতে পারবো। বা ওয়েব মাস্টার টুলে আমরা আসার পরে আমরা যেটা করতে হবে সাইট ম্যাপ। ওকে, ওয়েব মাস্টার টুলটা যাদের ক্লিয়ার না যে আমরা কোত্থেকে আনলাম, এটা কি হলো, এটা আমরা জানতে পারবো আমাদের ওয়েব মাস্টার টুলের ক্লাসে। তো যাই হোক, আমরা ওয়েব মাস্টার টুলে আমরা যাবার পরে যেটা করতে হবে, আমাদের সাইটটা আগে অ্যাড করতে হয় এবং ভেরিফাই করতে হয়। সাইটটাকে আগে অ্যাড করতে হবে এই ওয়েব মাস্টার টুলে, তারপর সেটাকে ভেরিফাই করতে হবে। এটা মনে হয় আমরা দেখেছিলাম মনে হয় গত ক্লাসে সম্ভবত, কিভাবে অ্যাড করা যায়, ভেরিফাই করা যায়। তো যাই হোক, অ্যাড ভেরিফাই করার পরে আপনি ওয়েব মাস্টার টুলে আপনার সেই ধরেন আমি এই সাইটটা আপনার, তো সেই সাইটে ঢুকতে হবে। সেখান থেকে ঢুকে এই যে সাইট ম্যাপস, এই সাইট ম্যাপসে আসতে হবে। সাইট ম্যাপসে এসে আমরা যেটা করব, এই যে অ্যাড অর টেস্ট সাইট ম্যাপ, এই অপশনটা আমরা পাবো, যেখানে আমরা এই যেটা আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি যে অ্যাড টেস্ট সাইট ম্যাপ। ঠিক আছে, এখানে আসার পরে আমরা এই যে অলরেডি এখানে এসেছি, আসার পরে যেটা করতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে সেই লিঙ্কটা, অর্থাৎ এতটুকু, এই যে এতটুকু স্ল্যাশের পরে অংশটুকু, এতটুকু কি করতে হবে, কপি করতে হবে। কপি করে জাস্ট এই যে স্ল্যাশের পরে অংশটুকু এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এর মাধ্যমে যেটা হবে, আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা জেনারেট করার পরে এখন আমি কি করছি, সার্চ ইঞ্জিনে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ ওয়েব মাস্টার টুলে অ্যাড করে দিচ্ছি। এর ফলে কি হবে, সার্চ ইঞ্জিন ইজিলি এবার আপনার সাইট ম্যাপটা সে ধরতে পারবে। ওকে, ক্লিয়ার বিষয়টা? তার মানে আমরা সাইট ম্যাপ, প্রথম পার্টটা ছিল এই ওয়েবসাইটে, এখানে এসে আমার কাজ কি ছিল, সাইট ম্যাপটা জেনারেট করা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করা। আমি এখানে একটু সহজ করে লিখে দেই সাইট ম্যাপের কাজগুলো। সাইট ম্যাপটা হচ্ছে, এটা কিন্তু নন সিএমএস এর কথা বোঝাচ্ছি। ওকে, নন সিএমএস এর ক্ষেত্রে কি করা যাবে, সেটা একটা যেটা করতে হবে, প্রথমে কাজ হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করতে হবে, তাই তো? সাইট ম্যাপ জেনারেট করব, জেনারেট করার জন্য যাব কোথায়, জেনারেট করার জন্য যাব হচ্ছে এই ওয়েবসাইটে, এই লিংকে যাব, বা যে কোনো জায়গায় আমরা যেতে পারি। তো আমি তারপরে ওই লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে গেলাম, এটা হচ্ছে জেনারেট করলাম। দ্বিতীয় কাজটা কি করলাম, দ্বিতীয় করার পরে জেনারেটেড সাইট ম্যাপ needs to upload in the root domain বা root directory যাই বলি। ঠিক আছে, রুট ডাইরেক্টরি একটু আগে কিন্তু আমরা দেখেছি যে এফটিপি সফটওয়্যারের মাধ্যমে সেটাকে কি করা যায়, আপ করা যায়। ঠিক আছে, এফটিপি সফটওয়্যারের মাধ্যমে, এটা সেকেন্ড কাজ। এবং থার্ড কাজ হচ্ছে গুগল ওয়েব মাস্টার টুলে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, এই তিনটা কাজ হচ্ছে ধারাবাহিক কাজ আমাদের ওয়েব মাস্টার টুলে অ্যাড করা। ওকে, তো এই হচ্ছে আমাদের সাইট ম্যাপের কাজ। তিনটা ভাগে ভাগ করে নিলাম, পারবো তো আমরা? শিওর? আচ্ছা, ঠিক আছে। আর যদি আমরা সিএমএস প্ল্যাটফর্মে কাজ করি, হ্যাঁ, সাইট ম্যাপ যদি আমরা সিএমএস প্ল্যাটফর্মে কাজ করি, সেই ক্ষেত্রে কি কাজ, সেই ক্ষেত্রে কাজটা একদম সংক্ষিপ্ত হয়ে যাবে। মানে অর্থাৎ যেটা করতে হবে, আমাকে কিছুই করা লাগবে না, এই দুইটা থেকে কোনোটাই কিছু আসলে তেমন করা লাগবে না, এটা অটোমেটিকলি হয়েই যাবে। তারপর আমরা একটু বলি, এটাও অনেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে প্লাগইনস ইউজ করে আমরা এই কাজটা করতে পারি।
প্লাগইনস ব্যবহার করতে পারি। তো প্লাগইনস ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য সাইটম্যাপ আর এক্সএমএল সাইটম্যাপ লিখলেও আসবে হয়তো, বা গুগল এক্সএমএল সাইটম্যাপ লিখবেন। গুগল এক্সএমএল কি বুঝি? এক্সএমএল হচ্ছে একটা ফরম্যাট, হ্যাঁ, একটা ফরম্যাট, যেমন পিডিএফ একটা ফরম্যাট, এমপি3 একটা ফরম্যাট, এক্সএমএল এরকম একটা ফাইল ফরম্যাট। আচ্ছা, সো এক্সএমএল গুগল এক্সএমএল সাইটম্যাপ লিখে যে প্লাগইনস আছে সেই প্লাগইনসটা আমরা সার্চ করে ইনস্টল করব। ইনস্টল করার পরে যেটা হবে যে সে কি করবে, আপনার সাইটম্যাপের কি অটোমেটিক্যালি সাইটম্যাপ জেনারেট করবে, কোনো আপলোডের কোনো ঝামেলা নাই। সেই তৈরি করবে সাইটম্যাপের লিঙ্কস এবং সেই সাইটম্যাপ জেনারেট করে ফেলবে, সাইটে আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। সে যেটা করবে সাইটম্যাপ কি করবে, লিঙ্ক, হ্যাঁ, সাইটম্যাপের লিঙ্কস সে আপনাকে কি করবে, অটোমেটিক্যালি প্রোভাইড করবে। যে সে বলবে যে এই হচ্ছে আপনার সাইটম্যাপের লিঙ্ক। ওকে, হ্যাঁ, প্লাগইনসটা ইনস্টল করার পর অটোমেটিক্যালি সে কি করবে, সাইটম্যাপের লিঙ্কটা আপনাকে দেখায় দিবে যে এটাই হচ্ছে আপনার কি সাইটম্যাপের লিঙ্ক। ওকে, আমি এখানে একটা অবলিক দিচ্ছি। অবলিকটা এই জন্য দিব কারণ প্লাগইন শুধু এটাই নয়, আরেকটা আছে ইয়োস্ট। হ্যাঁ, ইয়োস্ট এসইও, যেটা আমরা গতদিন দেখেছিলাম। তো ইয়োস্ট এসইওর ক্ষেত্রে যেটা করতে হয়, তার অটোমেটিক্যালি একটা সাইটম্যাপ জেনারেটরের অপশনই আছে, সেই অপশনটাকেই আমরা কাজে লাগাইতে পারি। ওকে, তো আমার মনে হয় কি যে এটা ইনস্টল করার আর প্রয়োজন নাই, কারণ যেহেতু সকল কিছুই অপটিমাইজ করতেছেন ইয়োস্টের মাধ্যমে। সো আমার মতে একটা প্লাগইনসই সেই কাজটা হোক, আবার এটার জন্য আলাদা প্লাগইন ইনস্টল করার প্রয়োজন নাই। তবে এই প্লাগইনসটা ভালো, এই প্লাগইনসটা একটু বেশি ভালো, এই হচ্ছে পার্থক্য। তবে আমার মনে হয় এটাতেই করা যেতে পারে। তবে ব্যাপার হচ্ছে যে যদি এটার সাইটম্যাপ ইউজ করেন তাহলে এটার ব্যবহার করা যাবে না বা করা উচিত হবে না। আর যদি এটা করেন তাহলে এটা মানে যে কোনো একটা ইউজ করতে হবে। তো আমি মনে করি এটা করাটাই ভালো হবে। তাহলে প্লাগইনসের সংখ্যাটাও কমলো এবং একটার মধ্যেই সবকিছু থাকলো। ওকে, আচ্ছা, তো যাই হোক, এই প্লাগইনসগুলো কি করবে, অটোমেটিক্যালি সাইটম্যাপ জেনারেটও করবে এবং আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবেলও হবে। মানে আপলোডের কাজগুলি এদিকে, এই দুইটা কাজই সে একাই করে ফেলবে। করলো, জাস্ট থার্ড কাজটা যেটা করতে হবে, এই কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে এই ক্ষেত্রে। ওকে, তো এই কাজটা যেভাবে করলাম এই ক্ষেত্রেও ঠিক আছে, কিভাবে করতে হবে। তো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কিভাবে কি হয়। আচ্ছা, তো সেকেন্ড ক্ষেত্রে অর্থাৎ নন সিএমএস এর ক্ষেত্রে আমার কি এই লিঙ্কে যাওয়ার, এই সাইটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার এফটিপি সফটওয়্যারের প্রয়োজন নাই, ইত্যাদি কোনো কিছুরই প্রয়োজন নাই। তো যাই হোক, আমি এগুলি কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলি কেটে দিলাম, এটা কেটে দিলাম, তারপর হচ্ছে এটাও কেটে দেই। এরপর আচ্ছা, এবার আসেন যেটা আমরা করব সেটা হচ্ছে সাইটম্যাপের জন্য ইয়োস্ট যে প্লাগইনসটা আমরা ইনস্টল করি, সেই প্লাগইনসে অটোমেটিক্যালি আমরা একটা অপশন পাবো, এক্সএমএল সাইটম্যাপ নামে একটা অপশন আমরা পাবো। তো চলুন আমরা এক্সএমএল সাইটম্যাপটাতে একটু যাই। আমাদের যে ধরেন আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করলেন, লগ ইন করে ড্যাশবোর্ডে আছেন, এবার আপনি কোথায় যাবেন, এসইও থেকে এক্সএমএল সাইটম্যাপসে যাবেন। এক্সএমএল সাইটম্যাপসে গেলাম। সাইটম্যাপসে যাবার পরে আমার কি করতে হবে, এখানে দেখেন একটা অপশন আছে এক্সএমএল সাইটম্যাপ ফাংশনালিটি। আচ্ছা, তো সাধারণত যেটা হয় এখানে ক্লিক করলে এটা আগে যেটা হতো ডিসেবল থাকতো, ডিসেবলটাকে এনেবল করতে হতো। টিকমার্কের একটা অপশন ছিল, এখন টিকমার্কের অপশনটাকে তারা পরিবর্তন করে তারা এখন বক্স করেছে। তো যাই হোক, তো এখানে যেটা বিষয় হচ্ছে, এখানে ম্যাক্সিমাম এন্ট্রিজ পার সাইটম্যাপ মানে 1000, মানে 1000টা পর্যন্ত পেজ তার একটা সাইটম্যাপে সে কি করতে পারবে, ধারণ ক্ষমতা তার। তো 1000 যথেষ্ট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে, অর্থাৎ যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন যে কোথাও নিয়ে যাবে না বা কিছু হবে না, এরকম হতে পারে। তো ওই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে একটা ছোট্ট একটা কাজ, তেমন কিছুই না, জাস্ট ওটা হবে কি, মানে ডিসেবল করবেন, ডিসেবল করে আবার এনেবল করবেন, দেখবেন এইবার কাজ করতেছে। এটা অনেকে বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, ডিসেবল করবেন, ডিসেবল করে আবার এনেবল করবেন, এনেবল করে এবার সেভ দেন, তারপর যান এক্সএমএল সাইটম্যাপে, এখানে ক্লিক করেন, দেখবেন আশা করি কাজ অবশ্যই হবে। ওকে, তো আমাদের অলরেডি এটা কাজ করতেছে, তো আমরা ডিসেবল করে চাপ দিয়ে আবার এনেবলে যাওয়ার প্রয়োজন নাই। তো আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ইউ ক্যান ফাইন্ড ইউর এক্সএমএল সাইটম্যাপ হিয়ার, এখানে ক্লিক করে এই যে আমাদের দেখেন সাইটম্যাপের লিঙ্ক সে ধরিয়ে দিচ্ছে কিন্তু, এবং দেখেন তারিখ ভিত্তিতে সে এখানে দেখাচ্ছে যে এটা কবে, কত তারিখে, কখন, কি ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে। আচ্ছা, সাইটম্যাপ আবার কয়েক ধরনের হয়, একটা হচ্ছে পোস্ট বেসিস সাইটম্যাপ, একটা হচ্ছে
পেজ বেসিস সাইট ম্যাপ, একটা হচ্ছে ক্যাটাগরি বেসিস সাইট ম্যাপ, একটা হচ্ছে অথর বেসিস সাইট ম্যাপ, ঠিক আছে? বিভিন্ন বেসিসে সাইট ম্যাপ হয়, ইমেজ সাইট ম্যাপ হয়, ভিডিও সাইট ম্যাপ হয়, অনেক রকম সাইট ম্যাপ হয়। তো আমাদের এত কিছু প্রয়োজন নাই। আমরা যেটা করতে পারি এখান থেকে, যেমন ইউজার সাইট ম্যাপ আছে, ইউজার সাইট ম্যাপ বলতেছে অথর বা এরকম, এটা ডিজেবল রাখতে পারেন, এরকম রাখা যেতে পারে, এটা সমস্যা নাই। পোস্ট টাইপ অলরেডি এটা আছেই, ইনেবল করা আছে, পোস্ট এবং পেজ এখানে ইনেবল করা আছে, এটা কিছু করা লাগবে না। মিডিয়াটাও যেভাবে আছে ওইভাবেই থাকবে, মানে এটা কিছু করা লাগবে না আপনাকে, আপাতত যা আছে তাই। ক্যাটাগরি সাইট ম্যাপ, ক্যাটাগরি সাইট ম্যাপটা আপনি চাইলে না রাখলেও আপনি পারেন, ঠিক আছে? যদি আপনি মনে করেন যে আমার প্রয়োজন নাই, তাহলে আমরা ক্যাটাগরি সাইট ম্যাপটাকে আমরা না রাখলেও পারি। এখানে একটা কথা বলে রাখি, সেটা আপনি রাখতে পারেন, কিন্তু আমরা কিন্তু একটু পরে যেটা দেখবো robots.txt, সেখানে আমরা ক্যাটাগরিটাকে কিন্তু আমরা ডিসঅ্যালাউ করে রাখবো, ঠিক আছে? সো সেই জায়গা থেকে যদি আমরা কেন ডিসঅ্যালাউ করবো একটু পরে আমি বলবো, কিন্তু সেই জায়গা থেকে যদি আমি ডিসঅ্যালাউ করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সাইট ম্যাপটা সে এটাকে কাউন্টিং করবে না। তো যাই হোক, আপনার এখন প্রশ্ন হচ্ছে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে জাস্ট এটা দেখবেন যে এটা সচল আছে কিনা, অর্থাৎ এই লিঙ্কে, এই যে sitemap _index.xml, এই লিঙ্ক আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে শো করতেছে কিনা। ওকে, তো এই আপনার সাইট ম্যাপ অলরেডি অটোমেটিক্যালি জেনারেট হয়েই গেছে। এখন কাজ হচ্ছে জাস্ট এতটুকু কপি করার পরে এটা ওয়েবমাস্টার টুলে গিয়ে এখানে এসে এই পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি এইভাবে সাইট ম্যাপ জেনারেট করে সেটাকে আমাদের ওয়েবমাস্টার টুলে অ্যাড করা মাধ্যমে আমাদের সাইট ম্যাপের কাজটা মোটামুটি ডান। আচ্ছা, তো এই গেল সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপটা যেটা, সেটা শুধুমাত্র ফাইবারে বা কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে শুধু সাইট ম্যাপটাই তার কি করতে হবে, আপ করে দিতে হবে, এরকম কাজ কিন্তু অনেক আছে। হ্যাঁ, সো আমরা চাইলে কিন্তু এরকম কাজ করতে পারি। যেমন আমরা একটু যাই, ফাইবারে যাই, দেখি এরকম কাজ আছে কিনা। তো সাইট ম্যাপ লিখে সার্চ দিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা কাজ কোনো। এই যে আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট এক্সাম্পল সাইট ম্যাপ ফর ওয়েবসাইট, ঠিক আছে? তার 60 এরকম রিভিউ আছে। তো এরকম কাজ কিন্তু আছে। হ্যাঁ, এরকম নাই যে তা না, এক্সাম্পল সাইট ম্যাপের কাজ আছে, এই যে কাজ আছে, ক্রিয়েট এক্সাম্পল সাইট ম্যাপ আর HTML সাইট ম্যাপ। আমি XML সাইট ম্যাপ, HTML দুইটাই কিন্তু আমি বলেছি, ঠিক আছে? দুই ধরনের সাইটের ক্ষেত্রে এরকম কাজ আছে। তো বাইরের ক্ষেত্রে কাজ করতে হলে যেটা আপনার প্রয়োজন পড়বে, যদি নন CMS প্ল্যাটফর্ম হয় তাহলে ওই FTP সফটওয়্যারের যে আইডি পাসওয়ার্ড সেটা লাগবে। ওকে, আর যদি CMS হয় তাহলে তার ওয়েবসাইটের ইয়াটা লাগবে, অ্যাক্সেসটা আপনার লাগবে। তো ধরে নিচ্ছি আমরা সাইট ম্যাপটা হয়তোবা তৈরি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, আমরা এরপর হচ্ছে robots.txt, ঠিক আছে? robots.txt যে বিষয়টা, সেটা আমরা একটু দেখব। তো robots.txt যেটা করতে হবে, robots.txt হচ্ছে এমন একটা ফাইল যে ফাইলটাতে বলে দেওয়া হয় যে সার্চ ইঞ্জিনের এই নির্দিষ্ট ফাইলে বা এই নির্দিষ্ট পেজে সার্চ ইঞ্জিনের কি আছে, অ্যাক্সেস অ্যালাউ, আর এই নির্দিষ্ট পেজগুলোতে অ্যাক্সেস অ্যালাউ না। প্রশ্ন হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে কেন আমার নির্দিষ্ট কিছু পেজে তাকে অ্যাক্সেস দেব না? হ্যাঁ, এটা কেন? এটার একটা কারণ হচ্ছে যে একটা ওয়েবসাইটের কিছু সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি পারপাসে আমরা সার্চ ইঞ্জিনের ক্রাউলারকে কিছু কিছু জায়গায় আমরা অ্যাক্সেস দিব না, ঠিক আছে? যেমন ধরেন আপনার বাসায় গেস্ট আসলো, তো গেস্ট সব জায়গাতেই আসার মানে আপনি তাকে নেবেন স্বাভাবিক, একমাত্র সেই রুমটাতে নেবেন না যে রুমটায় গেলে গেস্ট গেলে আপনার রেপুটেশন নষ্ট হতে পারে, তাই না? কারণ অগোছালো অবস্থায় আছে, তাই তো? তো সেই জায়গাতে আপনার নেওয়াটা ঠিক হবে না। বা এরকম হলো যে আপনার কোনো সিকিউর কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু আছে যেটা আপনি চান না যে অন্য কেউ দেখুক, জানো সেই সম্পর্কে। তো এইরকম সিকিউরিটি পারপাসে বা আমার মেইনটেনেন্স পারপাসের কারণে আমরা কি করি, আমরা এরকম মানে অ্যাক্সেসটাকে আমরা কি করে রাখি, ডিসঅ্যালাউ করে রাখি। তো একইভাবে robots.txt এর ক্ষেত্রেও কিছু কিছু ফাইল আছে যেটা আমাদের প্রয়োজন নাই একটা সার্চ ইঞ্জিন জানুক বা একজন ভিজিটর সেই সম্পর্কে জানুক।
সার্চ ইঞ্জিন জানলে ভিজিটরও জানা শুরু করবে, এটাই স্বাভাবিক। তো কি এমন ফাইল, চলুন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে হয়তো বা ক্লিয়ার হবে। আচ্ছা, সো সেক্ষেত্রে উদাহরণটা এরকম হতে পারে robots.txt এর সরি, এটা সিএমএস হবে, থ্যাংক ইউ। আচ্ছা, robots.txt সম্পর্কে চলেন একটু জানি। robots.txt, আচ্ছা, এটার নাম যেমন robots.txt, এটার ফাইল নেমটাও robots.txt হতে হবে। সাইট ম্যাপের বিষয়টা যেরকম ছিল, এটার নামটাও এরকমই হতে হবে, এটাকে চেঞ্জ করা যাবে না, এটা যে নাম আছে সেই নামেই থাকতে হবে। তো যাই হোক, তো robots.txt এর কাজ যেটা, তো robots.txt এর জন্য আমরা যেটা করব, robots.txt যেটা করে মূলত, robots.txt যে কাজটা করে সেটা হচ্ছে যে বিশেষ করে অ্যাক্সিডেন্টাল কিছু ডুপ্লিকেট ইস্যু থাকে, ওই ইস্যু থেকে আপনার ওয়েবসাইটে কিছুটা সেভ করে এই robots.txt মেইনলি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যেটা করতে পারি, দেখি পোস্টে যাই একটু, অ্যাড নিউ পোস্ট। সো অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে ধরেন টেস্ট পোস্ট লিখলাম এবং এখানে দিলাম টেস্ট পোস্ট দিয়ে আমি এটাকে ধরেন আমি যেটা করব যে একটা ক্যাটাগরি অ্যাড করে দেই, ক্যাটাগরির নাম হচ্ছে টেস্ট, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এবার এটাকে আমি ধরেন পাবলিশ করি। তো পাবলিশ করার পরে যা হবে, এটা আমরা সাইটে যাই, সাইটে গিয়ে দেখি এটা কোথায় আছে। সো আমরা এখানে আসলাম, আসার পরে এটাকে এখন একটু রিলোড দিয়ে দেখব। আচ্ছা, একটা টেস্ট নামে কি হয়েছে, একটা আমাদের দেখেন এই যে লিংকটা খেয়াল করেন, এটা একটা অ্যাড্রেস, তাই তো? এই মানে এটা একটা পোস্ট, ধরেন এটা পোস্টের একটা লিংক, তাই তো? পোস্টের লিংক এটা। আচ্ছা, ভালো কথা, পোস্টের লিংক এটা কপি করে ধরেন আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় যে এই। এবার যেটা হচ্ছে যে আপনার যদি এটাকে আমি এরকম করি যে ধরেন আমি আরেকটা লিংকে যাব, হ্যাঁ, আরেকটা লিংকে গেলাম, এইখানে গেলাম, এখন আমরা যাব, যেটা আমরা একটু রিলোড দিচ্ছি, সাইটটাকে রিলোড দিয়ে আমরা আমাদের মূল যে আর্টিকেলটা আছে, যে পেজ, সেই লিংকে যাব, আবার সেটাকে আমরা একটা ক্যাটাগরিতেও যাব, ঠিক আছে? দুই জায়গাতেই যাব। তো এখান থেকে আমরা দেখি আছে কিনা। আচ্ছা, তো এখন দেখেন এটা হচ্ছে এই লিংকটাতে গেলে কি পাওয়া যাচ্ছে, এই আর্টিকেলটা পাওয়া যাচ্ছে, ধরেন এটা আর্টিকেল, তাই তো? এই লিংকে গেলে এই আর্টিকেলটাকে পাওয়া যাচ্ছে, যেটাকে আমি কি করেছি, এখানে কপি করেছি, গেল। এরপরে যেটা হচ্ছে, এটাকে যদি আমি এখন যাই, এখানে যাই, দেখেন এটা একটা ক্যাটাগরি, টেস্ট নামে একটা ক্যাটাগরি, তাই না? আমি এখন ক্যাটাগরিতে আছি, ক্যাটাগরিতে গেলেও কি ওই আর্টিকেলটাই পাওয়া যাচ্ছে না? সেম, একই তো কথা, এটাও টেস্ট, এটা সেম, একদম সেম। সো দেখেন একই কন্টেন্ট কিন্তু দুইটা লিঙ্ক, ভিন্ন দুইটা অ্যাড্রেসে, ভিন্ন দুইটা লিঙ্কে একই কন্টেন্ট, তাহলে কি ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাচ্ছে না? ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া আরেকটা জিনিস দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে যেটা আমি কি করলাম, সার্চ করলাম, কিন্তু এখানে কি লেখা, তাই না? এরকম লেখা না? তাহলে এটাও তো আরেকটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক, এটা সার্চ লিঙ্ক, সার্চ বার থাকলে এরকম লিঙ্ক জেনারেট হয়। সো এটা আবার আরেকটা লিঙ্ক, অর্থাৎ তিনটা লিঙ্কে একই পোস্ট, ডুপ্লিকেট। এখন তিনটাই যদি ইন্ডেক্স হয়ে যায়, তাহলে এখন
সার্চ ইঞ্জিন তো কনফিউজড হয়ে যাবে যে কোনটাতে আসলে এটাকে আমি মূলত এটাকে মেইন বিবেচনা করব, তাই না? সো আমরা কেন আমরা সার্চ ইঞ্জিনকে এরকমভাবে কনফিউজড করে দিব? তাহলে আমরা একটা কাজ করি যে না, এই যে এই দুইটা মূলত এই আর্টিকেলের মেইন লিঙ্ক না। সো আমি এই দুইটাকে কি করি, রোবটসের মাধ্যমে সেটাকে নো ফলো করে দিই, ডিসঅ্যালাউ করে দিই। তাহলে সে বুঝবে যে না, এই আর্টিকেলের মেইন লিঙ্ক আসলে এইটাই, ঠিক আছে? তখন সে আর কনফিউজড হবে না। তাহলে আমার কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, তাহলে আমার এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটাকে কি করতে হবে? ডিসঅ্যালাউ করতে হবে। তারপর এই যে সার্চ যেটা, হ্যাঁ, এই যে সার্চ পেজ যেটা, এই সার্চ পেজকে তাহলে ডিসঅ্যালাউ করতে হবে, অর্থাৎ এই দুটাকে কি করতে হবে? ডিসঅ্যালাউ করতে হবে। তাহলে সে বুঝবে যে না, তাহলে আর সে কনফিউজ হবে না। তাহলে এইগুলি কি করলো? আমার অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেট ইস্যু কন্টেন্ট ক্রিয়েট করলো। এখন আপনি কষ্ট করে ইউনিক আর্টিকেল ঠিকই লিখছেন, কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, এটা কখনোই হতে দেওয়া যাবে না। এই জন্য আমরা সাধারণত ব্লগ সাইটগুলিতে যেটা করি, robots.txt এর মাধ্যমে এই প্রবলেমগুলো আমরা একটা সমাধান দিয়ে থাকি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে robots.txt এর মূল উদ্দেশ্য। তো এখন এই robots.txt এর আমরা একটা ডামি একটা robots.txt দেখব যে সেটা আসলে কি। তো robots.txt এর বিষয়টা যেটা, আপনাকে একটা নোটপ্যাড ফাইল ওপেন করতে হবে। নোটপ্যাডে আপনাকে যেটা করতে হবে যে, আমরা এটা একটু মুছে দেই, আমরা আসতেছি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা নোটপ্যাড ক্রিয়েট করতে হবে। নতুন করে একটা নোটপ্যাড ক্রিয়েট করতেছি। সো নোটপ্যাডটাতে যেটা করতে হবে, আমাকে কিছু কোড লিখতে হবে। তো কোডগুলো কি? কোডগুলো হচ্ছে এরকম হবে, আমরা দেখি এখান থেকে দেখা যায় কিনা। আচ্ছা, তো যেটা করতে হবে, robots.txt তে অবশ্যই robots.txt তে যদি কোনো ছোটখাটো ভুল করি, ভুলের জন্য সাইটটাতে প্রবলেম হবে। সো robots.txt তে আমরা ভুল করা যাবে না, ঠিক আছে? প্রয়োজন বোধে ব্যবহার করব না, কিন্তু ভুল করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। তো robots.txt তে যেটা হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখাটা মোটামুটি। আচ্ছা, এখানে খেয়াল করেন, প্রথমেই লেখা আছে এখানে যে একটা এক্সাম্পল হিসেবে লেখা আছে এখানে ইউজার এজেন্ট কোলন, এটাকে বলে অ্যাস্টারিস্টিক, ঠিক আছে? যেটাকে একটা ওয়াইল্ড কার্ড হিসেবে বিবেচনা করা হয়। এর দ্বারা বোঝানো হচ্ছে সকল সার্চ ইঞ্জিনকে বোঝানো হচ্ছে এটার দ্বারা, ঠিক আছে? সেটা বিং হতে পারে, সেটা গুগল হতে পারে, সেটা ইয়ান্ডেক্স হতে পারে, সেটা বাইদু হতে পারে, যত আছে সকলকে বোঝানো হচ্ছে। বা আপনি যদি চান যে না শুধু গুগলকেই বুঝাইতে চাচ্ছেন, গুগলের ক্ষেত্রেই মানে একটা robots.txt তৈরি করতে চাচ্ছেন, তাহলে তখন এই জায়গায় লিখতে হবে মিডিয়া পার্টনার গুগল, এরকম লিখতে হবে। যাই হোক, আমরা সবগুলোর জন্যই আমরা এই কাজটা করতে চাই, robots.txt কাজটা আমরা করতে চাই। সো এই জন্য আমরা কি করলাম, এখানে একটা ওয়াইল্ড কার্ড আমরা ইউজ করলাম, যেটা হচ্ছে অ্যাস্টারিস্টিক। ওকে, আচ্ছা, এটার দ্বারা সকল সার্চ ইঞ্জিনকে বোঝানো হচ্ছে। এরপর দেখেন লেখা আছে এখানে ডিসঅ্যালাউ লেখা আছে। তো ডিসঅ্যালাউ এর বিষয়টা কি? যে ডিসঅ্যালাউ দ্বারা যেটা করা হচ্ছে, বলা হচ্ছে, নিষেধ করা হচ্ছে যে সে যেন কি না করে, যেমন এই সিজিআই বিন নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে, এই সিজিআই বিনটা যেন সে কি না করে, মানে এটা যেন সে এটাকে ইন্ডেক্স না করে, ওকে? তো এই সিজিআই বিনটাকে প্রয়োজন নাই। এখন সিজিআই বিন জিনিসটাকে, সিজিআই বিনটা হচ্ছে যে আপনার যে কন্ট্রোল প্যানেল থাকবে, কন্ট্রোল প্যানেলে আমরা যদি যাই, যেমন ফাইল ম্যানেজারে আমি যাচ্ছি, ফাইল ম্যানেজারে গিয়ে আমরা গোতে ক্লিক করতেছি, গোতে ক্লিক করার পর দেখেন এখানে সব আপনার ইম্পর্টেন্ট ফাইলগুলো এখানে আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা যতগুলো ফাইল আছে, যেমন WP অ্যাডমিন আছে, WP কন্টেন্ট আছে, ইনক্লুডস আছে, অনেক কিছু আছে। তো এখানে অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে, যেগুলো আসলে মানে ওইটা শুধু আপনি জানার প্রয়োজন, অন্য কেউ জানার খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, আমার সেই ফাইলগুলো যেন কেউ আসলে দেখতে না পায়, WP কন্টেন্ট, তারপর হচ্ছে এরকম অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে। এই ফাইলগুলো আমরা কি করব, এই ফাইলগুলো আমরা আমাদের এখানে যেন অ্যাক্সেস না হয় কারো, এই জন্য আমরা এখানে সিজিআই বিন নামে একটা ফাইল থাকতে পারে, ইম্পর্টেন্ট, অনেক ধরনের ইম্পর্টেন্ট ফাইল আছে, WP ইনক্লুডস, WP কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ফাইল আছে।
তো এই ফাইলগুলোর শুধুমাত্র এই অ্যাক্সেস আমারই যেন থাকে। ওকে, এই জন্য আমরা যেটা করব যে এখান থেকে আমরা যে ফাইলটা আমরা একটু আগে দেখলাম, জি শিওর, আচ্ছা ঠিক আছে। তো আমরা এরকম সিজিআই বিন যে ফাইলটা, সেই ফাইলটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ফাইল। ওকে, তারপর হচ্ছে দেখেন ডব্লিউপি অ্যাডমিন। তো ডব্লিউপি অ্যাডমিনটা হচ্ছে কার লাগে? ডব্লিউপি অ্যাডমিনটা হচ্ছে লগ ইন হওয়ার জন্য, তাই না? আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। তো লগ ইন তো শুধুমাত্র আমরাই করব, এটা তো অন্য ওই লগ ইন পেজটা তো আর সার্চ ইন ইন্ডেক্স হওয়ার প্রয়োজন নাই। তারপর ডব্লিউপি ইনক্লুডস একটু আগে আমরা দেখলাম যে আমাদের কোথায় সি প্যানেলে, কন্ট্রোল প্যানেলে আমরা ডব্লিউপি ইনক্লুডস দেখতে পেলাম। তো এই বিষয়গুলো আমরা একটু দেখেন। robots.txt টাতে আমাদের যে ইম্পর্টেন্ট যে ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইম্পর্টেন্ট ফাইলগুলো আমরা আমাদের এই robots.txt তে আমরা কি করব, দিয়ে দিচ্ছি যে ডব্লিউপি ইনক্লুডস, এটার জন্য কি হয়, ডিসঅ্যালাউ থাকে। তারপর ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা কি কি প্লাগইনস ইউজ করছি সেটার ইনফরমেশন আমাদের কি জানানোর প্রয়োজন নেই কাউকে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এই ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, তারপর ক্যাচ, তারপর থিম, তারপর ট্র্যাক ব্যাক, হ্যাঁ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যেমন ফিড, কমেন্টস, ক্যাটাগরি স্পেসিফিক, তারপর হচ্ছে এরকম বিভিন্ন বিষয়, যেমন এখানে প্রশ্নবোধক চিহ্নর মতো দেখতে পাচ্ছেন, কোথাও ডলারের মতো চিহ্ন দেখতে পাবেন। তো এই বিষয়গুলো আমরা যেটা করব যে আমাদের যেমন এই ধরনের চিহ্ন দ্বারা হবে কি, কিছু অটোমেটেড জেনারেট লিঙ্ক হতে পারে, কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। এই বিষয়গুলো আমরা কি করব, এগুলি যেন ইন্ডেক্স না হয়, এগুলি যেন ডুপ্লিকেট, আমাদের এরকম প্রশ্নবোধক চিহ্ন বা বিভিন্ন ধরনের আমাদের পেজ জেনারেট হতে পারে, সেই জেনারেটেড পেজগুলো অনেক সময় কি হয়, ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি করতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা চাই যে এরকম ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি না হোক। হ্যাঁ, এই কারণে সেফ থাকার জন্য আমরা robots.txt এর মাধ্যমে আমরা কি করি, আমরা সার্চ ইঞ্জিনকে জানিয়ে দেই যে আমাদের এই নির্দিষ্ট পেজ বা নির্দিষ্ট ফোল্ডারগুলো সে যেন কি না করে, ক্রল না করে বা সে ইন্ডেক্স না করে। কেন করবো আমরা? কারণ এটা যেন কি হয়, আমাদের সিকিউরিটি মেইনটেনেন্সের জন্য, অ্যাক্সিডেন্টাল ডুপ্লিকেট তৈরি না হয়, প্রাইভেসির জন্য। ওকে, তো ইত্যাদি কারণে আমরা যেটা করব, robots.txt সেট করব। তো আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আসলে বিষয়টা কি। এটার ইউজটা যেটা হবে, আমি আপনাদেরকে সবাইকে আসলে robots.txt হয় কি, এটার আগে ফর্মুলাটা বলি যে robots.txt তে কিভাবে কি হবে। প্রথমে হচ্ছে এখানে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ডিসঅ্যালাউ, একটা হচ্ছে অ্যালাউ। ওকে, সো স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইটে ধরেন 100টা পেজ, তো 100টা পেজের মধ্যে ডিসঅ্যালাউ হবে হয়তো বা 4টা কি 5টা, তাই না ম্যাক্সিমাম, আর হয়তো 95টাই হবে অ্যালাউ। তাহলে আমরা ধরে ধরে অ্যালাউ বলার চাইতে আমার যে পাঁচটা অ্যালাউ হবে না, অর্থাৎ যে 5টা ডিসঅ্যালাউ, সেগুলোকেই শুধু আমরা জানাই, তাই না? তো আমার কষ্টটা কমে যায়। সো দ্যাটস ওয়াই robots.txt তে দুইটা ফরম্যাট, একটা হচ্ছে অ্যালাউ, একটা হচ্ছে ডিসঅ্যালাউ। তো দেখেন এখানে একটা ব্যাপার আছে যে এখানে দেখেন লেখা আছে ডিসঅ্যালাউ দেওয়ার পরে কোলন, তারপরে একটা স্পেস, তারপর দেখেন একটা স্ল্যাশ দেওয়া আছে। এটার মানে কি? স্ল্যাশটা হচ্ছে একটা পাথ, মানে একটা রাস্তা দেখাচ্ছে। ওকে, তো যখন এরকম হবে যে ডিসঅ্যালাউ লিখে, যেমন ধরেন ডিসঅ্যালাউ লেখার পরে কিছু লিখে নাই, কোনো পাথ বা স্ল্যাশ দেয় নাই, তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছুই ডিসঅ্যালাউ না। ডিসঅ্যালাউ লেখার পরে একটা এরকম কোলন দিয়ে কিছুই লিখে নাই, তার মানে কোনো কিছুই কি হবে না, ডিসঅ্যালাউ বলা হয় নাই, তার মানে সবকিছুই ইন্ডেক্স হয়ে যাবে। আর এখানে ডিসঅ্যালাউ লেখার পরে দেখেন যে স্ল্যাশ লেখা আছে, এই স্ল্যাশের মানে হচ্ছে যে সে সব কিছুই ডিসঅ্যালাউ করে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুই ইন্ডেক্স হতে দিবে না। তো দেখেন এই robots.txt তে ছোট্ট একটা ভুল যদি করি, এই যে স্ল্যাশ দেওয়ার যে বিষয়টা বা স্ল্যাশ না দেওয়ার বিষয়টা, এতে কিন্তু পুরো সাইট ইন্ডেক্স বা ডি ইন্ডেক্স হয়ে যেতে পারে। সো এই কাজটা করতে হলে অবশ্যই সিরিয়াসলি আমাকে এই কাজটা করতে হবে। সো আমি আবারও বলছি, ডিসঅ্যালাউ লিখে যদি এভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু পুরো সাইট সার্চ ইঞ্জিন থেকে ডি ইন্ডেক্স হয়ে যাবে, ইন্ডেক্স হবে না কিন্তু। সো এই জন্য আমরা যেটা করব, অর্থাৎ এটার মানে হচ্ছে ইন্ডেক্স এভরিথিং, আর এটার মানে হচ্ছে ইন্ডেক্স নাথিং। ওকে, সো যাই হোক, এরপর দেখেন যেমন এখানে লেখা ইউজার এজেন্ট দিয়ে এরকম একটা লেখা, অর্থাৎ নির্দিষ্ট একটা সার্চ ইঞ্জিনকে সে বোঝাচ্ছে। তো আমরা নিচে থেকে একটু দেখি, এখানে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ
ডিসঅ্যালাউ লিখে, অর্থাৎ এটার মানে হচ্ছে ইন্ডেক্স এভরিথিং, এটা যে কথা, এই কোড একই কথা, এই অ্যালাউ দিলে একই কথা, অ্যালাউ দিতে হবে পাথ দিতে হবে, রাস্তা দিতে হবে, স্ল্যাশ। তো আমার মনে হয় এই জটিলতায় এই ফরম্যাটে না গিয়ে আমরা ডিসঅ্যালাউ ফরম্যাটে থাকি। জাস্ট আমার কাজ কি, আমরা ইউজার এজেন্ট লিখবো, তারপর আমরা একটা কোলন দিব, তারপর একটা স্পেস দিয়ে একটা অ্যাস্টেরিস্ক দিব, ওয়াইল্ড কার্ড দিব, এরপর ডিসঅ্যালাউ লিখে আমার সেই নির্দিষ্ট ফাইল বা ফোল্ডারে লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিব, যেগুলি আমার কি করতে পারে, আমার সিকিউরিটি মেনটেন করে বা আমার ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েট করে সেইগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো বুঝতে পারবেন না আসলে কি তাহলে দিব, তাই তো? এটার জন্য আমি যেটা করবো, আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড একটা robots.txt, যেটা আমি আপনাদের গ্রুপগুলোতে একসাথে সবগুলো ফাইল একসাথে দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো সেই স্ট্যান্ডার্ড robots.txt ফাইলটা আপনারা সবার সাইটে ব্যবহার করতে পারেন, যেটা কমন। এখন ক্ষেত্র বিশেষে এটা হতে পারে, কিছু কিছু সাইট আছে যেখানে মানে এই robots.txt আরো অনেক বেশি হতে পারে বা কোনো জায়গায় কম হতে পারে। যেমন আমি ধরেন আমি এখন গেলাম, দেখি তো about.com এ যাই, about.com এ যাওয়ার পরে কি হয়, about.com এ গেলাম /robots.txt, ওকে। সো robots.txt লিখলাম, দেখেন তাদের robots.txt অনেক বিশাল, অনেক কিছু আছে, কারণ about.com সাইটটাও বিশাল, ঠিক আছে, অনেক বিশাল, এখানে অনেক কিছু অ্যাড করা যায়। যেমন দেখেন এখানে লেখা আছে ক্রল ডিলে 10 মানে কি, মানে 10 মানে 10 সেকেন্ড পর পর কি হবে, এটাকে যেন ক্রল করতে আসে সার্চ ইঞ্জিন, এরকম। তো এরকম অনেক কিছু আছে, তো আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমরা একটা কমন একটা স্ট্যান্ডার্ড robots.txt আমরা ব্যবহার করব, যেখানে অল্প কিছু বিষয় থাকবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো এখন প্রশ্ন হচ্ছে এই robots.txt কি করতে হবে, আমার এই নোটপ্যাড ফাইলটাতে এনে আমার ইম্পর্টেন্ট যে robots.txt গুলো থাকবে সেগুলি কি করব, আমরা এখানে এনে পেস্ট করব। এই যে ঠিক এইভাবে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে নিচে থাকবে সাইট ম্যাপ, সাইট ম্যাপের লিঙ্কটা দিয়ে দিতে হবে। সাইট ম্যাপ একটু আগে যে সাইট ম্যাপটা আমরা জেনারেট করলাম সেই সাইট ম্যাপ, এবং সাইট ম্যাপে কি করতে হবে, লিঙ্কটা এখানে দিতে হবে আপনাকে। যে সাইট ম্যাপের লিঙ্কটা ছিল হচ্ছে ধরেন আমার সাইট ম্যাপের লিঙ্কটা হচ্ছে এটা, আমি এটা কি করতে হবে, একদম নিচে এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তার মানে কি এইগুলো সে ডিসঅ্যালাউ, মানে এগুলি সে ইন্ডেক্স করবে না, আর এই সাইট ম্যাপে যা যা পাবে সব ইন্ডেক্স করে দিবে। বুঝা গেছে বিষয়টা? এরকম। সো আমি এখানে কি করব, আমি এরকম ভাবে আমার কি করব, যেহেতু আমার একটু কি ডুপ্লিকেট ইস্যু তৈরি করেছিল, কি ক্যাটাগরিটা তৈরি করেছিল না, সো দ্যাটস আমি কি করব, আমি ঠিক একইভাবে এখানে ধরেন এইভাবে লিখবো, ডিসঅ্যালাউ লিখবো, লিখে আমি এখানে লিখবো ক্যাটাগরি, কারণ ক্যাটাগরিটা আমার ডুপ্লিকেট ইস্যু তৈরি করে, ক্যাটাগরি। একইভাবে আমি এখানে আবার কি করব, আমার ট্যাগিংটা আমার কি করতে পারে, ডুপ্লিকেট, কারণ ট্যাগ লিঙ্কেও ওই কন্টেন্ট পাওয়া যাবে, দ্যাটস আমি এখানে লিখবো ট্যাগ। বুঝা গেছে বিষয়টা কি? তাহলে একটা সার্চ লিঙ্ক ছিল, আমরা সেটাও অ্যাড করতে পারি, এই ব্যাপারগুলো। যাই হোক, আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড robots.txt কি হতে পারে সেটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ওকে। আর আপনাদের যেটা করতে হবে, এখানে এই এতটুকু জায়গা বা এই সাইট ম্যাপের লিঙ্কটা আপনাদের নিজস্ব ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকবে সেটা দিতে হবে। এরপর ফাইনালি কি করতে হবে, ফাইল সেভ অ্যাজে ক্লিক করার পরে অবশ্যই সেটা robots.txt নামেই সেভ করতে হবে, robots.txt নামেই সেটাকে সেভ করতে হবে। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে এটাকে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। সো এই যে এখন এই ফাইলটা আপনাকে কি করতে হবে, এই ফাইলটা আপনাকে আপ করতে হবে। এখন আপ করার বিষয়টা কোথায় আসে, যখন নন সিএমএস এর কথায় আসে তখনই এই আপলোডের বিষয়টা আসে। আর সিএমএস প্ল্যাটফর্মে কিন্তু আপের বিষয়টা থাকে না, জাস্ট কপি পেস্ট, তাই তো? তো যাই হোক, robots.txt ফাইলটা কোথায় আপ করতে হবে, একটু আগে আমরা যে একটা পিকচার দেখেছিলাম, এই যে এফটিপি সফটওয়্যার যেটা দিয়ে লগ ইন করতে হয়, তো একইভাবে এই robots.txt কি করতে হবে, এখানে আপ করতে হবে। আর যদি robots.txt ফাইল অলরেডি আপনার সাইটে থাকে, জাস্ট এটা ক্লিক করে এটাতে কি করতে হবে, এডিট করতে হবে, এডিট করে কোডগুলো একটু আগে যেটা দিলাম সেই কোডগুলো বসাইতে হবে। এই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা হলো নন সিএমএস এর ক্ষেত্রে। আর সিএমএস প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিষয়টা আরো বেশি সহজ। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা কেটে দিচ্ছি, এগুলো কাটার পরে আমরা মূল সাইটে চলে যাব। আচ্ছা, robots.txt এর জন্য যেটা করতে হয়, আমরা যেহেতু Yoast SEO প্লাগইনসটা খুবই জনপ্রিয়, সো দ্যাটস ওয়াই আমরা ম্যাক্সিমামে হয়তো সেটাই ব্যবহার করব। সেই ক্ষেত্রে SEO তে যাব, সেখান থেকে টুলসে যাই,
টুলস থেকে এই যে ফাইল এডিটর দেখতে পাচ্ছি, ফাইল এডিটরে যাব, কারণ কোড এডিট করবো, দ্যাটস ওয়াই ফাইল এডিটর। এবং দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট robots.txt নামে একটা ফাইল আছে। সেখানে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা কি হবে, বক্স ক্রিয়েট হবে, আর সে অটোমেটিক্যালি একটা বক্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি করব, আমাদের সেই কোডগুলো কপি অ্যান্ড জাস্ট পেস্ট। ওকে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট হবে এখানে, বাস কাজ শেষ। এবার সেভ করে দিলেই আমার robots.txt কি করা হলো, আপ করা হয়ে গেল। মানে এই ক্ষেত্রে সিএমএস এর ক্ষেত্রে আমার ফাইলটাকে আর আপ করতে হলো না, জাস্ট সেটার লেখাগুলোকে জাস্ট কপি পেস্ট করলাম। বুঝে গেছে বিষয়টা? এই হচ্ছে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা ইয়োস্ট ব্যবহার করব না তারা কি করব, তাই তো? আমরা ইয়োস্ট ব্যবহার করব না, তো তারা কি করতে পারে? তারা যেটা করতে পারে, এখানে চাইলে এখানে আপ করতে পারবে, এখানে এনে সেই robots.txt ফাইলটা এখানে ছেড়ে দিতে পারবে কন্ট্রোল প্যানেলে। ওকে, অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলে কি করা যাবে, এখানে এনে আপ করা যাবে। অথবা আরেকটা কাজ করা যায়, যেটা আমরা করতে পারি প্লাগইনস, আর একটা প্লাগইনস ইউজ করে আমরা এই কাজটা করতে পারি, যার নাম হচ্ছে WP robots নামে একটা প্লাগইনস আছে। আমরা প্লাগইনসে যেতে হবে, প্লাগইনসে যাওয়ার পরে WP robots.txt নামে একটা প্লাগইনস আছে, প্লাগইনসে গিয়ে সেটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এবং ইনস্টল করার পরে সেটা কি হবে, সেটা আপনার সেটিংস থেকে রিডিং এ চলে যাবে। রিডিং এ যাওয়ার পরে সে একটা ঘর তৈরি হবে, একটা এই robots.txt কন্টেন্ট নামে একটা ঘর তৈরি হবে। সেই ঘরে আপনি চাইলে পেস্ট করতে পারেন। তো আমার মনে হয় যেহেতু এখানে একটা প্লাগইনস লাগছে, তো আমার তো ইউজটা অটোমেটিক্যালি একটা অপশন আছে, তাহলে কেন আমার শুধু আমি এই robots.txt প্লাগইনসটা আমি ইউজ করব, তাই না? তো ইউজ করতে পারি। যদি আমরা ইউজড না ইউজ করি তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আমার মনে হয় সবাই ইউজটা ব্যবহার করবে। ঠিক আছে, ঠিক আছে। তো এই বিষয়টা দাঁড়াবে। তো আমরা কি মোটামুটি robots.txt-টা কি তাহলে আমরা বুঝেছি robots.txt-টা কি বিষয়টা? হ্যাঁ, সো সিএমএস প্ল্যাটফর্ম হলে কিন্তু আপ করার এখানে কোনো তেমন বিষয় আসছে না।